মাই ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় ক্লাস 11-এর ফিজিক্সের থার্মোডাইনামিক্স মানে তাপগতিবিদ্যা। এই চ্যাপ্টার থেকে এইচএস লেভেলের বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা যেমন জেনপাস ইউজি, নিট এইসব পরীক্ষাগুলির জন্য বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আলোচনা। এর জন্য চ্যাপ্টারটাকে প্রথমে সংক্ষেপে খেয়াল করে নেব, তারপর এমসিকিউ পার্টে আসব। প্রথমেই আসি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের জুল বিবৃতি জানো তোমরা, ডব্লিউ সমান জে এইচ। চিহ্নগুলো দেখে নেবে একটু। জুলের ধ্রুবক জে, জে এর মান, একক, বিষয়গুলো একটু খেয়াল করে নিতে হবে। আর একটা আছে ক্লসিয়াসের বিবৃতি, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, বা ডিডব্লিউর পরিবর্তে বসাতে পারি আমরা পিডিবি। তাহলে এখানেও চিহ্নগুলি একটু খেয়াল করে নিতে হবে। বিভিন্ন সব তাপগতিবিদ্যার ডেফিনেশনগুলির সঙ্গে ভর সাপেক্ষ ধর্ম, ভর নিরপেক্ষ ধর্ম মানে ব্যাপক চল, সংকীর্ণ চল, ওকে, এক্সটেন্সিভ প্রপার্টিজ, ইন্টেন্সিভ প্রপার্টিজ, তারপরে অবস্থার অপেক্ষক, পথের অপেক্ষক, এই সব ডেফিনেশনগুলোকে ভালো করে বুঝে নিতে হবে উদাহরণসহ, যাতে ছোট ছোট প্রশ্নের উত্তর করা যায়। ওকে, নেক্সট আসি এই কটা বিষয়ে। সমষ্ণ প্রক্রিয়া মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য, আবর্ত প্রক্রিয়া বা চক্রীয় প্রক্রিয়াতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য। সেরকম আরও কয়েকটা প্রক্রিয়া দেওয়া আছে দেখো। সমায়তন প্রক্রিয়া ডিফিকাল্টি 0, সমচাপ প্রক্রিয়া ডিফিকাল্টি 0, রুদ্ধতাপ প্রক্রিয়ায় ডিকিউইকাল্টি 0। যখন যখন কোনো ক্ষেত্রে লাগবে খেয়াল করে বসাবো। নেক্সট আসি কার্য। কার্য ডিডব্লিউ সমান পিডিবি, জানোই তো। আবার যদি মনে করো যে পিটা ভি এর অপেক্ষক হিসেবে থাকে, তাহলে তখন ইন্টিগ্রেশন করে কার্যের মানটা বের করবে। নেক্সট সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়াতে কৃতকার্য। সমষ্ণ প্রক্রিয়াতে কৃতকার্য দেখো ডব্লিউ সমান RT ln V2/V1। সেরকম এবারে V2/V1কে P1/P2 দিয়ে রিপ্লেস করা যেতে পারে। চিহ্নগুলো তোমরা সব জানোই। ওকে, রুদ্ধতাপ প্রক্রিয়া কৃতকার্য ডব্লিউ সমান এখানে দেখো R/γ-1 × T1 - T2। এটা থেকেই পাওয়া যাবে, এটা থেকে এই দুটো পাওয়া যাবে, এই ইকুয়েশনটা একই রকম পাওয়া যাবে। আবার T1 মানে P1/V1 বসিয়ে দাও যদি, T2 মানে P2/V2 বসিয়ে দাও যদি, তাহলে আবার এরকম ইকুয়েশনটা পাও। এত রকম করে রুদ্ধতাপ প্রক্রিয়ার কৃতকার্য পাওয়া যেতে পারে। তাহলে কোনো একটা রূপকে খেয়াল করে অন্যান্য রূপগুলোতে চলে যাওয়া যাবে অবশ্য। নেক্সট আসি আপেক্ষিক তাপের ব্যাপারে। আপেক্ষিক তাপের ডেফিনেশন তো জানোই। স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ সিভি মানে ডিউডিটি। আর আপেক্ষিক তাপের একক, মাত্রা, ব্যাপারগুলো খেয়াল করে নেবে। এখান থেকে ডিউ সমান এন মোলের জন্য অবশ্য এনসিবিডিটি খুব ভালো করে খেয়াল করে রাখবে। স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ সিপি, তার থেকে একটা সূত্র যেটা আছে ডিকিউ = এনসিপিডিটি, খুব ভালো করে খেয়াল করে রাখবে, বিভিন্ন সময় কাজে লাগবে। আচ্ছা, মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ মানে আণবিক ওজনটা গুণ হয়ে যাবে। 1 গ্রামের জন্য যা হিসাব, 1 গ্রামের জন্য যা হিসাব, তার সঙ্গে আণবিক ওজনটা গুণ হয়ে যাবে। সেরকম স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিপির ক্ষেত্রে একই, যে 1 গ্রামের জন্য যা হিসাব তার সঙ্গে আণবিক ওজনটা গুণ করে নিতে হবে। গ্যাসের আপেক্ষিক তাপ দুটির অনুপাতকে গামা বলে জানো, CP/CV, এটাকে বলা হবে গামা। আচ্ছা, আপেক্ষিক তাপ দুটির মধ্যে সম্পর্ক CP - CV = R। এবারে এই সম্পর্কটা আরও দুরকম করে লেখা যায়। যদি CP আর CVকে তাপের এককে এবং Rকে কার্যের এককে প্রকাশ করা হয়, কার্যের এককে প্রকাশ করা হয়, এই কথাটা বাড়তি হয়ে গেছে, এককে প্রকাশ করা হয়, তাহলে CP - CV = R/J, এরকম সমীকরণটা পেতে পারি। আবার যদি 1 গ্রামে 1 মোলের পরিবর্তে 1 গ্রাম গ্যাস নিই, মানে ধরো CP - CV = R, এখান থেকে করছি, তাহলে MCP - MCV = R, তাহলে CP - CV = R/M। এই R/M এটার পরিবর্তে লিখে রেখেছি ছোট হাতের r, এটাকে আপেক্ষিক গ্যাস ধ্রুবকও বলে। আর পুরো কথাটাতে হচ্ছে R = 1 গ্রাম গ্যাসের জন্য গ্যাস ধ্রুবক, আপেক্ষিক গ্যাস ধ্রুবক বলে, আবার 1 গ্রাম গ্যাসের জন্য গ্যাস ধ্রুবক। তাহলে যেরকমটা সমীকরণে লাগবে, যেরকমটা লাগবে সেই মতো বসিয়ে নেব। নেক্সট আসি পিভি লেখচিত্রে। পিভি লেখচিত্রে x অক্ষ বরাবর আয়তন আর y অক্ষ বরাবর চাপ, এটাকে প্রকাশ করা হবে। ওকে, তাহলে সমষ্ণ প্রক্রিয়াতে লেখচিত্রটা হবে এরকম, রুদ্ধতাপ প্রক্রিয়াতে লেখচিত্রটা হবে এরকম। এগুলোকে বলে অবশ্য সূচক চিত্র বলা হয়। যাই হোক, এখানে কয়েকটা কথা খেয়াল করে রাখবো। রুদ্ধতাপ লেখন নতি সমষ্ণ লেখন নতির অপেক্ষা গামা গুণ, এটা বলছিলাম রুদ্ধতাপ লেখ অ্যাডিয়াবেটিক কার্ভ, আর এটা হচ্ছে আইসোথার্মাল কার্ভ, তাই না, সমষ্ণ লেখ। তাহলে সমষ্ণ লেখর থেকে রুদ্ধতাপ লেখন নতিটা বড়, বেশি, এটা গামা গুণ বেশি, প্রমাণ করে দেখা যায়।
আবার নতি বের করা যায়, নতিটা বের করা যায় ডিপিডিভি, এরকম করে ডিপিডিভি এই সূত্র দিয়ে বের করা যায়। আরেকটা কথা সেটা হচ্ছে যে গ্যাস কর্তৃক কৃতকার্য মানে পিভি লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা যদি ধরো এইরকম একটা লেখচিত্র পাই, তাহলে তখন যে ক্ষেত্রটা পাবো সেই ক্ষেত্রটার ক্ষেত্রফল দ্বারা কৃতকার্য বের হবে। তাহলে পিভি লেখচিত্র থেকে কৃতকার্য বের হবে, এটা খেয়াল করে রাখবো। নেক্সট আসি রুদ্ধতাপ প্রক্রিয়া বিভিন্ন সম্পর্ক, এগুলো প্রতিষ্ঠা করা যায়, দেখেছো পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট একটা পাবে। চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক, সেরকম আয়তন আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক, আবার চাপ আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক, ব্যাপারগুলোকে খেয়াল করে রাখবে। এগুলো অবশ্য দরকার হলে প্রতিষ্ঠাও করে নেওয়া যাবে। এরপর পরের ব্যাপারে আসি, কিছু ক্ষেত্রে সিপি সিভি গামা এদের মানগুলোকে খেয়াল রাখবে, সিপি সিভি গামা এদের মানগুলিকে খেয়াল রাখবে। যেমন ধরো এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে সিভি কত, সিপি কত, গামা কত। গামা মানে তো সিপি বাই সিভি, তাহলে গামা মানে সিপি বাই সিভি, সিপি আর সিভি এদের মানগুলো খেয়াল রাখলেই গামার মানটা খেয়াল রাখবে। এটা দেখো 3-2R 5-2R, এখান থেকে আবার 5-2R শুরু হলো, এখানে 7-2R। ওকে, আবার ত্রিপরমাণুকের ক্ষেত্রে একটু খেয়াল করবে, একটু এইটা পাল্টে যাবে, এইটা একটু ভিন্ন রকমের হবে ত্রিভুজাকৃতি যদি গঠনের জন্য হয়। সরলরেখী গঠনের ক্ষেত্রে আবার দেখো এখানে সিপি ছিল, এখানে সিপি মানে 7/2R 9/2R, এখানে ক্রমটা ঠিক আছে, শুধু ত্রিভুজাকৃতি গঠনের ক্ষেত্রে খেয়াল রাখবে 3R আর 4R হবে, সেই মতো বাকিগুলো মনে রেখে দেবে। এখানে একটু খেয়াল করবে কয়েকটা বিষয়, যেমন প্রত্যাবর্তক প্রক্রিয়া, অপ্রত্যাবর্তক প্রক্রিয়া, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এনট্রপি, একটু শর্টে ব্যাপারগুলোকে খেয়াল করে রাখবে, কেননা এমসিকিউ দরকার হলে প্রয়োজনে পড়ে গেল। নেক্সট আসে তাপ ইঞ্জিনের ব্যাপারে, হিট ইঞ্জিন। হিট ইঞ্জিন বলতে কার্নো ইঞ্জিন একটা বলি, কার্নো ইঞ্জিনে জানোই তো উৎস বা সোর্স, তার তাপমাত্রা T1, এটা তার মানে বেশি তাপমাত্রা। খাদ বা সিঙ্কের তাপমাত্রাটা কম, তাই না? এবার এখান থেকে যে তাপটা উঠে আসবে সেটাকে বলবো Q1, এখানে যে তাপটা এসে পড়বে সেটাকে বলবো Q2। তাহলে এটার তাপমাত্রা T1, এটার তাপমাত্রা T2 খেয়াল করেছি। কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা তার এই এত রকম করে বেরোতে পারে, W/Q1 1 - T2/T1 1 - Q2/Q1। ওকে, সিমিলারলি হিমায়ক যন্ত্র, রেফ্রিজারেটরের কার্যগুণাঙ্ক এর ভ্যালুগুলো দেখো, E = Q2/W মানে T1 - T2 মানে হচ্ছে Q2/Q1 - Q2। এটা অ্যাকচুয়ালি কার্নো ইঞ্জিনের উল্টো প্রক্রিয়া। তো যাই হোক, এইসব বিষয়গুলো খেয়াল করে রাখবো বিভিন্ন এমসিকিউ অঙ্কগুলো করবার জন্য। এখন তাহলে আসি এমসিকিউ পার্টে। প্রথমে একটা সহজ কোশ্চেন নিয়ে আছে, দেখো 1 আগ মানে কত ক্যালোরি। যেগুলো জেনপাটেন বা পরীক্ষা এগুলোই বেশি আশা করা যায়। 1 আগ মানে কত ক্যালোরি। 1 আগ মানে আমরা হিসাব করে যদি দেখে নিই, তাহলে 1/4.2 × 10⁻⁷, 4.2 × 10⁻⁷ করে দেবো। হিসাব করলে এইটা আসবে 0.24 × 10⁻⁻7, 0.24 × 10⁻⁷, মানে এতে অপশন আছে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নেবো আমরা এ। এরকম 1 দিয়ে ভাগ করলাম অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি করবার জন্য, নাহলে এখান থেকে দেখো W = H যদি বসিয়ে দিই না, তাহলে আমি H = পাবো W/J। এবারে Wর জায়গায় বলা আছে 1 আগ মানে 1, J এর মানটা আমরা বসাবো 4.2 × 10⁻⁷। এটা একসঙ্গে করে নিলাম আর কি, করে নিয়ে তাড়াতাড়ি উত্তরটা বের করার জন্য করেছিলাম। যাই হোক, নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 2, 1 গ্রাম বরফ গোলাতে কৃতকার্যের পরিমাণটা বের করতে হবে। এটা একটু টাইপের ভুল আছে, কৃতকার্যের পরিমাণটা বের করতে হবে। বরফ গলনের লিনতাপটা 80 ক্যালোরি দিয়েছে, তার মানে অ্যাকচুয়ালি 80 ক্যালোরি পার গ্রাম, তাহলে 1 গ্রামের জন্য 80 ক্যালোরি তাপ লাগে। তার জন্য কৃতকার্যটা ইকুইভ্যালেন্ট কার্যটা কত সেটা বার করে দিলেই হবে, W = JH দিয়ে করে দেবো। তার মানে এখানেতে J মানে 4.2 জুল পার ক্যালোরি, আর হচ্ছে 80 ক্যালোরি, তার মানে এত জুল উত্তর এসে গেল। 4.2কে 80 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা মোটামুটি দেখো 336 জুল আসবে। 336 মানে অপশন ডিতে আছে, তাহলে এই প্রশ্নের উত্তর করে নেবো আমরা অপশন ডি। নেক্সট আসি কোশ্চেন 3তে। একটি গ্যাসীয় তন্ত্রে 110 জুল তাপ সরবরাহ করলে তার অভ্যন্তরীণ শক্তি 40 জুল বাড়ে। তার মানে তাপ সরবরাহ করা হয়েছে ডিকিউ, এটা 110 জুল। ওকে, আচ্ছা, এত জুল অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় মানে ডিইউ, এটা হচ্ছে 40 জুল হলো। তাহলে কৃতকার্যের পরিমাণ DW,
ডিডব্লিউ সমান করে নেব ডিকিউ মাইনাস ডিইউ, মানে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, এই সূত্রটা থেকে বার করে নেব। তাহলে ডিকিউ মানে 110 মাইনাস 40 হচ্ছে 70 জুল, 70 জুল মানে বিতে উত্তর আছে দেখো, তাহলে এই প্রশ্নের উত্তর করে নাও বি। নেক্সট কোশ্চেন নাম্বার 4, দেখো গ্যাসটিকে সংক্রমণ করতে কৃতকার্য দেওয়া আছে, যে পরিমাণ তাপ ডিকিউটা দেওয়া আছে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বার করতে হবে। এবারে একটু আলাদা, এবারে কোশ্চেনটা একটু আলাদা, এটা তোমরা করে কমেন্টসে জানাও, একই রকমের প্রশ্নটা পাই। তাহলে আমরা 5 নম্বর কোশ্চেনে যাই। নিচের প্রক্রিয়াগুলির মধ্যে কোনটিতে কোনো সংস্থা দ্বারা কোনরূপ তাপের শোষণ অথবা মুক্তি ঘটে না, মানে তাপের শোষণও ঘটে না আর তাপের বর্জনও হয় না। তাপের শোষণ বা বর্জন হয় না রুদ্ধতাপ প্রক্রিয়াতে, অ্যাডিয়াবেটিক প্রসেসে। অপশন বিতে আছে, দেখে নাও অপশন বি আছে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নেবো আমরা অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, এটা ক্যাটাগরি 2 টাইপের কোশ্চেন লেখা আছে দেখছি। নিচের কোন কোন ক্ষেত্রে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি একই থাকে? অভ্যন্তরীণ শক্তি একই থাকে মানে ডিইউটা 0, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না। আবর্ত প্রক্রিয়াতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না, সমষ্ণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয় না, আর বাকিগুলো উত্তরে আসছে না। তার মানে বি আর সি, এই কোশ্চেনটার উত্তর করব, তার মানে বি আর সি, বি সি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7, আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কোনটির উপর নির্ভর করে? আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কেবল উষ্ণতার উপর নির্ভর করে, এটা তো তোমরা জানো, এটা মেয়ারের প্রকল্প বলা হয়, এটাকে মেয়ারের প্রকল্প। তাহলে সেই অনুযায়ী ওই মেয়ারের প্রকল্প অনুযায়ী আমরা উত্তর করে দিতে পারলাম অপশন বি, আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 8, রুদ্ধতাপ প্রসারণের সময় দেখা গেল দুমল গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিমাণ 2 জুল হ্রাস পেয়েছে, 2 জুল হ্রাস পেয়েছে। ওকে, তাহলে এই প্রক্রিয়ায় গ্যাস কর্তৃক কৃতকার্য কত? আমরা তো জানি যে রুদ্ধতাপ প্রসারণের সময় গ্যাস নিজে শক্তি ব্যয় করে প্রসারিত হয়, মানে আমরা যেটা বলতে চাইছি সেটা হলো যে গ্যাস রুদ্ধতাপ প্রসারণে গ্যাস নিজের শক্তি ব্যয় করে প্রসারিত হয়। তাহলে এখানেতে যে পরিমাণ শক্তি হ্রাস পেয়েছে ততটাই ব্যয় করেছে, মানে ততটাই কার্য করেছে। এবার কতটা হ্রাস পেয়েছে না 2 জুল হ্রাস পেয়েছে, তাহলে অতটাই কার্য করেছে, 2 জুল কার্য করেছে। এখানে অপশন সিতে আমরা পাচ্ছি, যেহেতু কার্য করেছে তার জন্য +2 জুল, ডি অপশনটা উত্তরে আসবে না কিন্তু। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 9, এক পরমাণুর কোন আদর্শ গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করলে প্রদত্ত তাপশক্তির কত ভগ্নাংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে? কত ভগ্নাংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, মানে আমাকে চাই ডিইউ বাই ডিকিউ। আমরা যদি মোট তাপ দিই ডিকিউ, তার মধ্যে ডিইউ পরিমাণ শক্তি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, তাহলে একের মধ্যে কত না ডিইউ বাই ডিকিউ, এইটা ওই নির্ণয় অংশটা হলো ডিইউ বাই ডিকিউ, এটি করব ডিইউ বাই ডিকিউ। এখন দেখো ডিইউ মানে হচ্ছে এন সিভিডিটি, আর ডিকিউ মানে দেখো এন সিপিডিটি, এটা আমরা ওয়ান শটে দেখেছি, খেয়াল করে রেখেছি। তাহলে ডিটি এন এগুলো সব কেটে গেল সিভি বাই সিপি। এবার সিভির মানটা বসিয়ে দিতে পারি, এক পরমাণু গ্যাসের সিভি মানে হলো 3/2R, আর সিপি মানে 5/2R। তাহলে ক্যান্সেল, কাটাকাটি সব করলে দেখো 3/5 মানে অপশন বিতে উত্তরটা পাচ্ছি আমরা। তাহলে এই প্রশ্নের উত্তর করে নেব অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 10, একটি টায়ার হঠাৎ ফেটে গেল, এটি হলো, এটা দেখো ক্যাটাগরি 2 টাইপের কোশ্চেন, এটি হলো, তাহলে দুটো উত্তর পাবো এখানে। তো আমরা যেমন করে করছি, সমষ্ণ প্রক্রিয়া মোটেই নয়, মানে অ্যাকচুয়ালি প্রক্রিয়াটা খুব দ্রুত, মানে ইরিভার্সিবল প্রসেস, অপরাবর্ত প্রক্রিয়া। আবার রুদ্ধতাপ প্রক্রিয়াটাও মানেও খুব দ্রুত, রুদ্ধতাপ প্রক্রিয়াও খুব দ্রুত আমরা জানি। কারণ এখানে দুটো উত্তর পাচ্ছি বি আর ডি। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা বি আর ডি। নেক্সট কোশ্চেন আছে 11, আবর্ত প্রক্রিয়ায়, এখানে যে আবর্ত প্রক্রিয়াটা দেওয়া আছে এটাও ক্যাটাগরি 2 টাইপের, এদের মধ্যে কোনটা বা কোনগুলো ঠিক আর কি সেরকম খেয়াল করতে হবে। ক্যাটাগরি 2 মানে একাধিক উত্তর আসবে। এখানে দেখো এ অপশনে বলা আছে এ টু বি এ টু বি মানে এ থেকে বি এই পথটাতে কৃতকার্যটা 32 জুল, 32 জুল এ থেকে বি,
এ থেকে বি, তার মানে এটা দেখো আয়তনের পরিবর্তনটা হচ্ছে 4, মানে ডিভিটা হচ্ছে 4 আর চাপটা হচ্ছে 8, পি মানে হচ্ছে 8 একক। তাহলে কৃতকার্য ডব্লিউ সমান পিডিবি যদি করো তাহলে 8 × 4 মানে 32। এটা মিলে যাচ্ছে, কিন্তু এটা মিলে যাচ্ছে। ডব্লিউ ডিএ হবে না, ডব্লিউ সিডি এটা হবে না, ডব্লিউ এবিসিডিটা দেখো, ডব্লিউ এবিসিডি মানে পুরো এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বার করলে হবে। এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বার করে দেখি একবার। ডব্লিউ এবিসিডি মানে হচ্ছে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল মানে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। এখানে আমি একটু লিখছি না হয়, এডি প্লাস বিসি বাই 2 ইন্টু উচ্চতা মানে এবি। তাহলে এডি মানে আছে দেখো 2 প্লাস বিসি মানে আছে দেখো 4 বাই 2 ইন্টু এবি মানে হচ্ছে দেখো 4। এবি মানে এতটা, এবি মানে 4। তাহলে 6/2 মানে 3, 3 × 4 = 12, 3 × 4 = 12। হ্যাঁ দেখো এটা উত্তরে মিলে গেল। তার মানে এখানে অপশান এ আর ডি হচ্ছে, বাকিগুলো আসছে না। তাহলে এই প্রশ্নের উত্তর করে নাও এ, ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 12। এটা দেখো এবিসিডি আবর্ত প্রক্রিয়ায় কৃতকার্য। এবিসিডি আবর্ত প্রক্রিয়ায় কৃতকার্য মানে কি? এইটার ক্ষেত্রফল বার করে নিলেই হবে। এইটার ক্ষেত্রফল মানে এই দিকটা দেখা আছে পি আর এই দিকটা দেখা আছে 2ভি। তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দাও, পি ইন্টু 2ভি মানে 2পিভি। 2পিভি অপশন বিতে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 13। পিভি লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে? কৃতকার্যকে নির্দেশ করে। এটা তো ডাইরেক্ট কোশ্চেন একদম। তাহলে এই প্রশ্নের উত্তর করে নেবে অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 14। এক পরমাণু কোনো গ্যাসের রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ আর তাপমাত্রার মধ্যে সম্পর্কটা দিয়েছে দেখো, পি ভ্যারিজেস টি টু দি পাওয়ার এন। তাহলে এন এর মানটা কত? এন এর মানটা খেয়াল করতে হবে। ওকে, আর এর জন্য আমাদেরকে চাপ আর আয়তনের মূল সম্পর্কটা খেয়াল করতে হবে। মূল সম্পর্কটা হচ্ছে পিটি গামা বাই 1 - গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর এখানে দেখো বলে দেওয়া আছে পি টি টু দি পাওয়ার -n ইকুয়াল টু কনস্ট্যান্ট। খেয়াল করো, কেননা এটা টি টু দি পাওয়ার এন, এটা বাঁ দিকে যদি নিয়ে আসি বাই করে আসবে, উপরে উঠলে সূচকের নিয়ম অনুযায়ী যেটা মাইনাস করে উঠবে। তার মানে এইখানে যেটা আছে এই জায়গাটায় যেটা আছে এই জায়গাটায় সেটা থাকবে। তাহলে এখান থেকে আমরা করছি -n ইকুয়াল টু গামা বাই 1 - গামা। এক পরমাণু গ্যাসের গামা মানে হচ্ছে 5/3 বাই, তার মানে 1 - 5/3, 5/3 মানে হচ্ছে -2/3। তাহলে এটা দেখো -n ইকুয়াল টু 5/3 বাই -2/3, মাইনাস মাইনাসটা ক্যান্সেল করি অন্তত। তাহলে n ইকুয়াল টু পাচ্ছি, 3টাও ক্যান্সেল করছি, তাহলে n ইকুয়াল টু পাচ্ছি 5/2। n ইকুয়াল টু 5/2 ও 5/2 অপশন এতে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিলাম অপশন এ। এই প্রশ্নের উত্তর করে নিলাম অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 15। সমজ্ন প্রক্রিয়ায় আপেক্ষিক তাপ কত? সমজ্ন প্রক্রিয়ায় আপেক্ষিক তাপ অসীম করবে, অসীম। কারণ সমজ্ন প্রক্রিয়াতে যতই তাপ দাও তাপমাত্রা বৃদ্ধিই পাবে না। আর আপেক্ষিক তাপ মানে 1 ডিগ্রিতে একক ভরের পদার্থটার 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করতে যে তাপ লাগে, সমজ্ন প্রক্রিয়াতে মানে তাপমাত্রা যতই তাপ দাও তাপমাত্রা বৃদ্ধি হবে না। তাহলে যতই তাপ দাও তাপমাত্রা বৃদ্ধি হবে না, মানে আপেক্ষিক তাপটা হলো অসীম। তাহলে এই প্রশ্নের উত্তর করে নেবে অপশন বি। সিমিলারলি দেখো রুদ্ধতাপ প্রক্রিয়া আপেক্ষিক তাপের মান তার মানে 0 হবে। রুদ্ধতাপ প্রক্রিয়া আপেক্ষিক তাপের মান 0 হবে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন এ। নেক্সট স্ফুটনাঙ্কে কোশ্চেন নাম্বার 17। স্ফুটনাঙ্কে বাষ্পে পরিণত হওয়ার সময় তরলের আপেক্ষিক তাপ কত? স্ফুটনাঙ্কে বাষ্পে পরিণত হচ্ছে মানে কি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পুরো সবসময়ের জন্য 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফিক্সড রয়ে গেল। যতই তুমি এবার তাপ দাও ওই সময়তে যতই তাপ দাও ওটা বাষ্পে পরিণত হয়ে যাবে, কিন্তু তাপমাত্রাটা কিছুতেই বাড়বে না, তাপমাত্রা বাড়বে না। আর আপেক্ষিক তাপ মানেই তো একক ভরের পদার্থের 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। 1 ডিগ্রি তাপমাত্রা কোনো মতেই তাপমাত্রা বৃদ্ধি হবে না যতই তাপ দাও, তার মানেই হয়ে গেল অসীম, তাই না? তার মানেই হয়ে গেল অসীম। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা বি। নেক্সট কোশ্চেন নাম্বার 18। বহু পরমাণু গ্যাসের গামার মান কত? বহু পরমাণু গ্যাসের গামার মান উত্তরটা করবে সি। এটা একটা তথ্যমূলক প্রশ্ন, খেয়াল করবে 1.3 থেকে 1.1 এর মধ্যেই থাকে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিলাম আমরা অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 19।
27°C উষ্ণতায় দ্বিপরমাণুক 1 মোল আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি মানে তো জানো সিভিডিটি, 1 মোল বলেছে মানে এনসিভিডিটির জায়গায় এনের জায়গায় 1 বসাবো, তাহলে সিভিডিটি, তাই না, সিভিডিটি। এবারে দ্বিপরমাণুক এর সিভিটা হবে 5/2 আর 5/2 আর ডিটি মানে 300 করবো, কেলভিনে করবো, তাহলে 27°C মানে 300 কেলভিন করে নেবো। তার মানে আসছে দেখো 5/2 ইন্টু 8.31 ইন্টু 300, এটা ক্যালকুলেশন করলে আসছে দেখো 62325 এত জুল আসবে। এটা এসআই করেছি কিন্তু জুলেই বসিয়েছি, 62325 মানে অপশন ডিতে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নাও অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 20, একটি দ্বিপরমাণু গ্যাসের CP/CV = 1.4, তাহলে সিভি কত হবে, সিভির ভ্যালুটা কত হবে। এখন আমরা তো এটা লিখতে পারি যে CP/CV = 1.4, তাহলে দেখো CP - CV = R, ওখান থেকে আমরা করতে পারি সিপির জায়গায় লিখতে পারি R - CV /CV = 1.4। এটা দেখো R/CV মাইনাস CV/CV বাই পার্ট করে দিই যদি, তাহলে R/CV - 1 এটা, তাহলে R/CV = 1 + 1.4 মানে 2.4। ওকে, তার মানে R পাচ্ছি দেখো 2.4 ইন্টু সিভি, 2.4 সিভি। তার মানে মোটামুটি যেটা উত্তরে আসছে সেটা এটা দেবো 2.4 ইন্টু সিভি। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিলাম অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 21, কোনো রুদ্ধতাপীয় পদ্ধতিতে একটি আদর্শ গ্যাসের চাপ গ্যাসটির পরম উষ্ণতার ঘনের সঙ্গে সমানুপাতিক। তার মানে বলেছে P ভ্যারিজাস T⁻3, বা বলতে পারি P⁻³ কনস্ট্যান্ট। ওকে, তাহলে CP/CV মানে গামার মানটা বের করতে বলেছে, CP/CV মানে গামার মানটা বের করতে বলেছে। এখানেও আমাদেরকে খেয়াল করে নিতে হবে যে চাপ আর রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কটা কেমন। সম্পর্কটা হচ্ছে P⁻⁻1 - গামা = কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে করব কি না, গামা/1 - গামা = -3। তার মানে দেখো আসছে গামা = -3 + 3 গামা, তার মানে হচ্ছে -2 গামা, -2 গামা = -3, তাহলে গামা = 3/2, গামা = 3/2 অপশন এতে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 22, একটি ঘরে একটি চালু রেফ্রিজারেটর রাখলে ঘরের তাপমাত্রার কী পরিবর্তন হবে, তাপমাত্রা বেড়ে যাবে। তাপমাত্রা বেড়ে যাবে কারণ না রেফ্রিজারেটরটা ভেতরটা ঠান্ডা করার জন্য ঠান্ডা করবে, মানে ভেতরের তাপটা পরিবেশে যেয়ে ছাড়বে, পরিবেশে মানে ঘরের মধ্যে ছাড়বে তাপটা, ঘরের মধ্যে তাপটা ছাড়লে তাপমাত্রা বেড়ে যাবে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 23, একটি আদর্শ তাপ ইঞ্জিনে জলের স্ফুটনাঙ্ক এবং হিমাঙ্ক এই দুই তাপমাত্রার মধ্যে ক্রিয়াশীল, তাহলে দক্ষতাটা কত একটু তাড়াতাড়ি খেয়াল করে নিই। ইটা = 1 - T2/T1, আমরা তো সূত্রটা জানি। তাহলে এখান থেকে 1 - T2/T1 মানে হিসাব করলে স্ফুটনাঙ্ক আর হিমাঙ্ক দিয়ে হিসাব করবে, হিমাঙ্ক মানে 0, তাহলে 273 এটা হচ্ছে 373, 100 যোগ করবো, পার্সেন্টেজে করলে ইন্টু 100% করতে হবে, ইন্টু 100%, তাহলে এটা হচ্ছে 100/273 ইন্টু 100%। এটা দেখো মোটামুটি 30%-এর নিচে হবে, 30%-এর থেকে একটু কম হবে, মানে এইটা হবে অপশন বিটা উত্তর করতে হবে, একটু দেখে খেয়াল করে নিতে হবে, নাহলে ভাগ করতে হবে। যাই হোক, এই প্রশ্নের উত্তরটা আমরা করে নেব, তাহলে অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 24, একটি কার্নো ইঞ্জিন উৎস থেকে 40 ক্যালোরি তাপ শোষণ করে, তার মানে Q1 হচ্ছে 40 ক্যালোরি। শীতল তাপাধারে 30 ক্যালোরি তাপ বর্জন করে, Q2 = 30 ক্যালোরি। আচ্ছা, উৎসের তাপমাত্রা 320, তাহলে T1 = 320। শীতল তাপাধারের তাপমাত্রা কত, T2 সমান কত। এটা কোনো অন্য কোনো সূত্র খেয়াল না করলেও হবে। এটা যদি আমরা এরকম করে করি, Q1/Q2 = T1/T2, তাপ আর তাপমাত্রা পরস্পরের সঙ্গে সমানুপাতি, এই সম্পর্কটা কাজে লাগিয়ে দিই যদি, তাহলেই শর্টে হয়ে যাবে।
এখান থেকে T2 মানে বের করে নেবো কেমন, T2 মানে বের করব দেখো Q2 বাই Q1 ইন্টু T1। Q2 বাই Q1 মানে হচ্ছে 30/40 মানে 3/4 ইন্টু 320, 3/4 ইন্টু 320। এটা কাটাকাটি করলে এখানটা 80 আসছে, 3×8 = 240 আসছে, 240 কেলভিন। 240 কেলভিন দেখো অপশন সিতে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 25। 40% কর্মদক্ষতা বিশিষ্ট একটি কার্নো ইঞ্জিন 500 কেলভিন উষ্ণতায় রক্ষিত কোনো উৎস থেকে তাপ নেয়। তার মানে দেখো 40% মানে 40/100 = 1 মাইনাস আমরা করছি T2/500। এটা ক্যালকুলেশন করলে দেখো T2 এটা এদিকে নিয়ে চলে যাব, T2 = 300 কেলভিন হবে। 300 কেলভিন মানে এটা হলো শীতল তাপাধারের তাপমাত্রা, মানে তাপ বর্জনের জন্য যে আধারটা তার তাপমাত্রা এইটা। ওকে, এবারে করবে বলেছে যে 60% কর্মদক্ষতা বিশিষ্ট ইঞ্জিন পেতে ওই একই শীতল আধার বা একই সিঙ্ক ব্যবহার করে 60% কর্মদক্ষতা চাইছে। তাহলে উত্তরটা করবো আমরা 60/100 = 1 মাইনাস T2 বলতে 300 বাই এটা এক্স করে দিচ্ছি, উৎসের তাপমাত্রা তখন পাল্টাতে হবে, এটা এক্স করে নিচ্ছি। তাহলে এখানটা দেখো 40/100 এটা বিয়োগ করে নিলে এদিকে আসবে -4/10 = 300 তাহলে 3000/4 এসে যাচ্ছে, x = 3000/4। 3000/4 মানে একদম 750, খেয়াল করে দেখো 750। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 26। একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা কার্যকর বস্তুর প্রকৃতির উপর নির্ভরশীল, এটা নয়। 100% হতে পারে, এটা নয়। তাপগ্রাহকের উষ্ণতা কমলে বাড়ে, এটার জন্য তফাৎ হবে না। ইটা ওটা মূল বিষয়টা হচ্ছে তাপ উৎসের ব্যাপার। ইটা = 1 মাইনাস T2/T1। এখান থেকে দেখো এইটাকে যদি বাড়াই, এটাকে বাড়ালে T2/T1টা কমবে, T2/T1টা কমলে 1 থেকে সেই রাশিটা বিয়োগ করলে বেশি হবে, ইটার মানটা তখন বেশি হবে। তাহলে তাপ উৎসের তাপমাত্রা বাড়ালে হচ্ছে যে ইটার মানটা বাড়বে, ইঞ্জিনের কর্মদক্ষতা বাড়বে। অপশন বিতে আমরা উত্তরটা পাচ্ছি। তাহলে এই প্রশ্নের উত্তর করে নেবো আমরা অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 27। ইটা = 1/10 যা একটা রেফ্রিজারেটর হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাহলে আমরা করতে পারি 1/10 এখনই লিখে দিই W/Q1। W/Q1 তার মানে W বলতে বলে দিয়েছে দেখো 10, কৃতকার্যটা 10 বলেছে, তাহলে 1/10 = 10/Q1। এখান থেকে Q1 মানে পাচ্ছ 100 জুল, এককটা না হয় করে নেবো 100 জুল। এবারে Q2টা চাই, দেখো নিম্ন তাপমাত্রায় যে পরিমাণ তাপ শোষিত হবে Q2টা চাই। তাহলে Q2 = পাবে Q1 মাইনাস W। Q1 মানে বের হলো 100, W মানে 10, তাহলে উত্তর হলো 90 জুল। 90 জুল মানে অপশন এতে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 28। ভুল উত্তরটি নির্বাচন করে, এদের মধ্যে ভুল যেটা সেটা নির্বাচন করতে হবে। বিশ্বে এন্ট্রপি সর্বদা সংরক্ষিত থাকে, এটা ভুল। বিশ্বে এন্ট্রপি সর্বদা সংরক্ষিত থাকে নয়, এন্ট্রপি ক্রমশ বাড়ে, যেটা বিতে দেওয়া আছে। তার মানে এই তথ্যটা ঠিক তথ্য। আচ্ছা, এবারে এন্ট্রপি হলো বিশৃঙ্খলার পরিমাণ, এটাও ঠিক তথ্য। আবার এন্ট্রপি বাড়তেও পারে কমতেও পারে তা নয়, এন্ট্রপি সবসময় বাড়ে, তার মানে এই কথাটা ভুল। এই দুটো কথা ভুল, এ আর ডি এই দুটো কথা ভুল। তার মানে ভুল উত্তর নির্বাচন করতে বলেছে। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর করব, নেব এ, ডি। এই চ্যাপ্টারের MCQ নিয়ে আলোচনা এখানেই শেষ করলাম। তাহলে এখন এই পর্যন্তই।